হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকোতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ম্যাথামেটিক্সের পেজ 176 অর্থাৎ 5 নম্বর যে সেট 5 নম্বর যে স্কুল আছে সেই স্কুলে 2 মার্কের যতগুলো কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা ম্যাথমেটিক্সের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, শুধু ম্যাথামেটিক্সের পিডিএফ নিলে 1 মার্ক এবং 2 মার্কের 50 টাকা, এবং যদি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ম্যাথ তিনটা নিলে 125 টাকা, আর যে কোনো একটা নিলে 50 টাকা। ঠিক আছে, তো পিডিএফ নিলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোনও করতে পারো। এবার তাহলে আমি শুরু করি 2 মার্কের অ্যান্সারগুলো নিয়ে। ঠিক আছে, 2 মার্কের অ্যান্সার দেখো। প্রথমে যেটা বলেছে যে কোনো মূলধন 20 বছরে সুদ আসলের 3 গুণ হলে, কোনো মূলধন 20 বছরে সুদ আসলের 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা বের করতে বলেছে। যে কোনো মূলধন 20 বছরে সুদ আসলের, যে সুদটা যদি আসলের 3 গুণ হয় তাহলে সরল সুদের হার। তো আমরা এখানে ধরে নিলাম যে আসল হচ্ছে x টাকা। ঠিক আছে, আসল হচ্ছে x টাকা, তাহলে সুদ কত পাবো? 3x টাকা। এখানে বলে দিয়েছে সুদটা হচ্ছে আসলের 3 গুণ, সুদটা হচ্ছে আসলের 3 গুণ। তো আসল যদি x টাকা হয় তাহলে সুদ কী হবে? 3x টাকা হবে। এবং তার মধ্যে সময় দেওয়া আছে কত? 20 বছর। তা আমাদের বের করতে বলেছে যে সুদের হারটা কত হবে। তো বের করি। তাহলে আমরা সবই কিছু পেয়ে গেলাম, সময় পেয়ে গেছি, সুদও পেয়ে গেছি, আসলও পেয়ে গেছি। তাহলে সুদের হারের ফর্মুলা কী? তো সুদের হারের ফর্মুলা হবে সুদের হারের আর সমান I × 100/PT। ঠিক আছে, তাহলে আয়ের মান 3x × 100 পি এর মান x × 20। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত? 15। তাহলে সুদের হার হবে কত? 15% হবে। হ্যাঁ, টাকা না, এটা হচ্ছে 15%। তারপরে নেক্সট কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, ভালো কোশ্চেন এটা। যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় যদি মোট এতই টাকা লাভ হয় তাহলে অ্যান্টনির কত টাকা লাভ হবে। তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবো তোমরা আবার দেখে নাও ভালো করে। যে তাদের যদি মূলধনের অনুপাত দেওয়া থাকে এবং মোট লাভ দেওয়া থাকে তাহলে প্রত্যেকের কত করে লাভ হচ্ছে সেটা বের করা যায়। কীরকমভাবে? তো প্রথমে দেখো কী দেওয়া আছে, তাদের মোট লাভ দেওয়া আছে, সে মোট লাভটা কত? 37,000 টাকা। ওকে, এবার তিনজনের মূলধনের অনুপাত কী ছিল? 1/6:1/5:1/4। এবারে কি আমরা ভগ্নাংশ আকারে পেয়েছি, এটাকে আমরা কি করব? সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। সামান্য ভগ্নাংশে নিয়ে আসার জন্য কি করতে হবে, যে প্রথমে নিচের যে টার্মগুলো আছে সেগুলো লসাগু করতে হবে, অর্থাৎ 6/4 লসাগু করতে হবে। তো 6/5 লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। ঠিক আছে, কী করবো তাহলে? যখনই আমরা লসাগু 60 পেয়ে গেলাম তাহলে সেই 60কে আমরা বাকি সমস্ত টার্মগুলোকে আমরা কি করব? 60 দিয়ে গুণ করব। তাহলে প্রথম টার্মটাকে যদি কী করছি, তাহলে 1/6 × 60, 1/5 × 60, 1/4 × 60। তাহলে কাটাটি করে পাচ্ছি আমরা কী বলতো? 10:12:15। এটা অনুপাতটা পেয়ে গেলাম, তাদের তিনজনের মূলধনের অনুপাত পেয়ে গেলাম। তাহলে কি? 10:12:15। এবার কি করব? আমরা এদের মোট অনুপাত বের করব। তাদের মূলধনের মোট অনুপাত কত পাচ্ছি? তাদের মূলধনের মোট অনুপাত হচ্ছে যে 10 + 12 + 15 সমান কত পাবো? 37 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে বলেছে কার? অ্যান্টনির লাভ বের করতে বলেছে। তো অ্যান্টনিতে মূলধনের অনুপাত ছিল, তো অ্যান্টনির নামটা কী ছিল? শেষে ছিল। তাহলে অ্যান্টনির লাভটা পাবো, মোট লাভ ছিল 37,000। আর যেহেতু অ্যান্টনির বের করতে বলেছে আর অ্যান্টনির টার্মটা কত ছিল? শেষে ছিল, তাহলে শেষের টার্মটা বাই মোট অনুপাত নেব। ঠিক আছে, এটা যদি অ্যান্টনির বের করতে বলে। যদি ইদ্রিসের বের করতে বলে তখন কি করব? যে 37,000 গুণিত 12/37। যদি সমীরের বের করতে হলে কী করতাম? 37,000 × 10/37। আমাদের যেহেতু এখানে অ্যান্টনির লাভ বের করতে বলেছে তাহলে কী করব? 37,000 গুণিত 15/37। তাহলে 37কে কাটালে করে কী পাবো? 1,000। তাহলে 1,000কে আবার 15 দিয়ে গুণ করলে কী পাবো? 15,000।
তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 15,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চিনে। দেখো কি বলেছে, a/3 ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/7 হলে a প্লাস বি প্লাস c/c এর মান কত। প্রথমে আমরা কী করলাম, যে a/3 ইজিক্যাল টু b/4 ইজিক্যাল টু c/7 সমান সমান কে ধরে নিলাম। তাহলে তাহলে কী লিখতে পারবো, যে a/3 সমান সমান কে, b/4 সমান কে, c/7 সমান সমান কে। তাহলে প্রত্যেকটা টার্ম পেলাম, a/b সমান কে, a/3 সমান কে, b/4 সমান কে, c/7 সমান কে। তাহলে এখান থেকে a সমান কত পাবো, a সমান পাবো কত 3k, b সমান পাবো কত 4k, আর সি সমান কত পাবো 7k। তাহলে এ বি সি এর মান পেয়ে গেলাম। এবার আমাদের মান বের করতে বলেছে কি, এ প্লাস বি প্লাস সি/সি। তো সেখানে আমরা এ বি এর মানগুলো বসাবো। তাহলে বসাই, তাহলে দেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি/সি, এ এর মান কত 3k, প্লাস বি এর মান 4k, প্লাস সি এর মান হচ্ছে 7k, বাই সি মানে 7k। তাহলে উপরের টার্মগুলো যোগ করে আমরা কত পাচ্ছি, যোগ করে গেছি কত বলছো 14 পাচ্ছি। কারণ 3 + 4 যোগ করলে 7, আর 7 7 7 যোগ করলে 14। তাহলে 14k বাই 7k, কে কেটে যাচ্ছে, আর 7 দিয়ে কত 14। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 2। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি/2 এর মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। আশা করছি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিনটা বলেছে, দেখো 4 নম্বর কোশ্চিনে, যে x² - 3x + k = 10 সমীকরণে বীজদ্বয়ের গুণফল 2 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। একটা জিনিস তোমাদের বলেছি, যে এই সমীকরণটাকে যদি ax² প্লাস bx প্লাস c = 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে তাদের যোগফল, তাদের গুণফল কী হয় জানো, যোগফলটা বলছি না এখন, যে বলে নিন, তো তাদের যোগফলটা কী হয় জানো, যোগফলটা হয় যে গুণফলটা হয় যে গুণফলটা হবে কি বলো তো, যে a² প্লাস bx প্লাস c = 0। তো যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা সমান সমান কী পাবো, c/a। ঠিক আছে, যেখানে c মানে হচ্ছে ধ্রুবক মানটা, কনস্ট্যান্ট মানটা, x0 মানটা। ঠিক আছে, x0 মান বলছি, x0 সহগের মানটা। ঠিক আছে, তাহলে এখানে আর আর তোমার এর মান কত হচ্ছে, x² সহগ, তাহলে কি x² সহগ এ, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমার যে সমীকরণ দেওয়া আছে, যে x² - 3x + k = 10, তাহলে এটাকে আমরা কী করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো, যে x² - 3k + k, আর 10টাকে আমরা আসলে -k হয়ে গেল। তার মানে এখানে k - 10টা হচ্ছে ধ্রুবক টার্ম, আর -3টা হচ্ছে x এর সহগ, আর 1 হচ্ছে কি x² সহগ। তো আমাদের কি বলেছে, দুটো বীজের গুণফল বের করতে বলেছে। তো 1 নং সমীকরণ দুটি বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা বিটা সমান সমান কী পাবো বলো তো, যে ফর্মুলা কী ছিল আমাদের, যে c/a। তাহলে এখানে c এর মান কত, এখানে c এর মান হচ্ছে কি k - 10, এবং a এর মান কত হচ্ছে 1। তাহলে আলফা বিটা সমান সমান কী পাচ্ছি, k - 10/y সমান সমান কি k - 10। আর এদের যে দেওয়া আছে, যে সমীকরণে বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে কত, 2 দেওয়া আছে। তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো, তাহলে শর্ত অনুসারে লিখতে পারবো কি, যে k - 10 = কি 2। তাহলে k সমান সমান কী পাবো, 2 + 10, অর্থাৎ 2 + 10 সমান সমান কত 12। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসি আমরা 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিনটা বলতে দেখো কী বলেছে। 4 নম্বর কোশ্চিনে আছে, যে একটা ত্রিভুজের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে নাকি, যে 10 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, এবং তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটি কেন্দ্রদের দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অলরেডি কিন্তু আমার করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের সেট 1, অর্থাৎ প্রথম স্কুলের 4-এর 5 নম্বর অঙ্কটা একদম সেম, সেখানে আমি এই অঙ্কটা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, প্রথম স্কুলের সেট 1-এর স্কুল। ঠিক আছে, তুমি আমার ওই প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে তুমি সাবজেক্ট অনুযায়ী প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের বলবো এই অঙ্কটা তোমরা সেখান থেকে দেখে নিও কীভাবে আসছে আর কত আনসার হচ্ছে। নেক্সট 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। 6 নম্বর কোশ্চিনে বলেছে, যে ABC ত্রিভুজের AB = 2a - 1, AC = 2√2a সেমি, এবং BC এতটি হলে কোন BAC এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এবার দেখো, প্রথমে দেখো AB দেওয়া আছে, AC দেওয়া আছে, BC দেওয়া আছে। এবার আমরা যদি বের করতে পারি, যে পিথাগোরাস উপপাদ্য যদি বের করতে পারি, যে ত্রিভুজটা কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা এভাবে আঁকলাম, ধরো যে ABC, এখানে এবার দেখো আমরা কি করছি, যে
বিসির যে বিপরীত দুটো বাহু বিসি বা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে বিসি বাদে বাকি যে দুটো বাহু আছে সেই দুটার যোগফল স্কোয়ার যদি বিসির মানের সমান হয় তাহলে সেটা কী পাবো আমরা অতিভুজের মান পিথাগোরাস উপপাদ্য পেয়ে যাব। আর পিথাগোরাস উপপাদ্য বলে কিন্তু একটা কোণ সমকোণ হয়ে যায়, ঠিক আছে, বা অতিভুজের বিপরীত কোণটা সমকোণ হয়ে যায়। তো এখন কি করছি আমরা যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করছি। দেখে নিই যদি আমার বিসি স্কোয়ার হচ্ছে কিনা। তো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে কি 2a - 1 তার স্কোয়ার প্লাস 2√2a তার স্কোয়ার। তাহলে এটা সমান কী পাচ্ছি যে এ স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কী পাচ্ছি যে 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, যে এটাকে ফর্মুলা করলাম। এখানে মানে এর মান 2 আর বি এর জায়গায় 1। আর এটা কী পাচ্ছি 2a স্কোয়ার করলে 4 আর √2a তার স্কোয়ার করলে কী পাবো 2a, তাহলে গুণ করলে কী পাবো 8a, ঠিক আছে। তাহলে এটা সমান ক্যালকুলেশন করে কী পাচ্ছি বলো তো 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এটা হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পেলাম। এবার দেখো যে বিসি স্কোয়ার সমান কী পাচ্ছি আমরা, যে বিসি স্কোয়ার সমান দেখো বিসি স্কোয়ার সমান 2a প্লাস 1 তার স্কোয়ার। তাহলে কী পাচ্ছি 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 পাচ্ছি। তাহলে দেখো তো এই টার্মের সমান, অর্থাৎ বিসি স্কোয়ার পাচ্ছি তোমার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমষ্টি, অর্থাৎ এটা কি এটা একটা পিথাগোরাসের উপপাদ্য পড়ছে। আর পিথাগোরাসের উপপাদ্যের সমান যে অতিভুজ থাকবে সেই অতিভুজের বিপরীত কোণটা কী হবে সমকোণ হবে। তাহলে এখানে দেখো যে চিত্রটি যেভাবে আঁকতে যাও যে এটা হচ্ছে বিসি, তার বিপরীত কোণটা কি এটা তার কত ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে কোণ আর কে কোণ বিএসসির মান বের করতে বলেছে। তাহলে অতএব কোণ বিএসসির মান কী হবে, কোণ বিএসসি সমান কত হবে 90 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পারলে। এবার আসি আমরা 7 নম্বর কোশ্চিনে। 7 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে। 7 নম্বর কোশ্চিনে বলেছে যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ডি এ বাহু ই পর্যন্ত ও এ বি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ সি বি এফ যদি 120 হয় তাহলে কোণ সি ডি ই এর মান বের করতে বলেছে। এখানে দেখো প্রথমে বলেছে যে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা কিন্তু এঁকেছি, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যেন এ বি সি ডি। বলে দিয়েছে যে এডি বাহুটাকে আমরা ই বিন্দু পর্যন্ত এবং এবি বাহুটাকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করলে, বর্ধিত করার পরে বলছে যে সিবিএফ অর্থাৎ এই কোণটা আমার দেওয়া আছে কত 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার বলো যে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, ঠিক আছে, এই কোণটা কত হবে, কারণ পুরো কোণটা কত, পুরো কোণটা হচ্ছে 180, পুরো কোণটা 180, কারণ এ বি এফ একটা সরল লেখা পড়ছে আর একটা সরল কোণ মানে হচ্ছে 180। তার পুরো কোণটা যদি 180 হয় আর এটা যদি 120 হয় তাহলে এইটুকুটা কী পাবো 180 থেকে এইটুকুটা বাদ দিলে পেয়ে যাবো। তাহলে কোণ এবিসি অর্থাৎ কোণ সিবিসি সমান এফ, তাহলে কোণ এবিসি সমান কী পাবো 180 মাইনাস 120 সমান কত 60 ডিগ্রি, সমান কত পেলাম 60 ডিগ্রি পেলাম। এবার জানি আমরা যারা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো আছে সেগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ বি এর কোণ বিপরীত কোণকে সি ডি, তাহলে এই দুটার কোণের সমষ্টি কত যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে তাহলে এই কোণে যদি যোগফল যদি 180 হয় তাহলে আমরা এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা পেলাম কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাবো 180 থেকে বাদ দিলে পেয়ে যাবো। তাহলে অতএব কোণ এডিসি, অতএব কোণ এডিসি, এডিসি সমান কী পাবো, বাইরে যোগফল লিখেছি যে এবিসি প্লাস এডিসি সমান 180 যেহেতু পরস্পর সম্পূরক, তাহলে কোণ এডিসি সমান কী পাবো 180 থেকে 60 বাদ 120 ডিগ্রি। এবার দেখো এখানে আবার একই রকম আমরা ফর্মুলা রুলস ইউজ করবো যে এইটুকুটা যদি 120 হয় তাহলে পুরোটা কত 180, তাহলে 180 থেকে যদি এইটুকুটা বাদ দিই তাহলে এইটুকুর মানটা পেয়ে যাবো, আর এটাই আমাদের মান বের করতে বলেছে সিডিই। তাহলে অতএব কোণ সিডিই সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিনে আসি 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে। 8 নম্বর কোশ্চিনে বলেছে যে দুটো মান দেওয়া আছে কি যে আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 হলে আর ও থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে, আর ও থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে দেখো যে আর কস থিটা সমান হচ্ছে কি 2√3, তাহলে এখান থেকে কস থিটা মান কত পাবো, কস থিটা সমান 2√3/r। একই রকমের এখানে আর সাইন থিটা সমান 2, তাহলে সাইন থিটা সমান কত পাবো এখান থেকে 2/r, অর্থাৎ কস থিটার মান পেলাম 2√3/r, সাইন থিটা পেলাম 2/r। ওকে, এবার দেখো আমরা কি জানি, আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখানে তোমার সাইন স্কোয়ার থিটা করবে, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা, যে কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে
এখানে দেখো কস থিটা মান কত 2√3/r, তাহলে 2√3/r তার স্কোয়ার প্লাস এখানে সাইন থিটা মান হচ্ছে কি 2/r, তাহলে 2/r তার স্কোয়ার সমান সমান 1। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি কী বলতো, এখানে কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ। তাহলে 2√3/r মান কত পাচ্ছি, তাহলে 4 × 3/r স্কোয়ার, কারণ √2a স্কোয়ার করলে 4 আর √3 স্কোয়ার করলে 3, একই রকম এখানে 4/r স্কোয়ার। দূরে থেকে কি 1/r স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 12 + 4 = 1। তাহলে তাহলে 1 r স্কোয়ার সমান সমান কী পাচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে r স্কোয়ার সমান সমান 16। তাহলে r সমান কত পাচ্ছি 4, তাহলে r এর মান কত হয়ে গেল 4। আর এর মান তো পেয়ে গেলাম, এবার আমাদের কার মান বের করতে বলেছে, থিটা মান বের করতে বলেছে। তো থিটা মানটা কীভাবে বের করবো, দেখো যে আর এর মান তো পেয়ে গেছি 4। 2 নং সমীকরণে আমরা কি করছি, যে 2 নং সমীকরণে এইখানে আমরা যে আর এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নং সমীকরণে r সমান সমান 4 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে r সমান সমান 4 বসালে কী পাবো, সাইন থিটা সমান সমান 2/4, তাহলে সাইন থিটা সমান কী পাবো 1/2, তাহলে সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি, কারণ 1/2 এর মান হচ্ছে সাইন 30 আর সাইন 30 এর মান হচ্ছে 1/2। তাহলে 1/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন 30, তাহলে সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটা সমান কত পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে অতএব আর এর মান কত পেয়ে গেলাম 4 এবং থিটার মান পেয়ে গেলাম কত 30। ওকে, তারপরে 9 নম্বর কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন দেখো কী বলেছে, 9 নম্বর কোশ্চিনে বলেছে যে tan θ × tan 6θ = 1 হলে tan 5θ মান কত। তো কীভাবে করছি দেখো, তো প্রথমে tan 6θ রেখে দিলাম, তাহলে tan θকে সমানের উপর নিয়ে গেলে কী হবে 1/tan θ আকারে বসবে। তাহলে tan 6θ সমান সমান 1/tan θ ফর্মুলা জানি আবার কি cot θ, তাহলে 1/tan θ সমান সমান কী পেয়ে গেলাম, এখানে cot θ পেয়ে গেলাম। এবার দেখো এই cot θর পরিবর্তে দেখো লিখতে পারবো tan 90 - θ, cot θর পরিবর্তে লিখতে পারবো tan 90 - θ, কারণ আমরা ফর্মুলা জানি যে tan 90° - θ, tan 90° - θ সমান সমান কী হয়, এটা সমান সমান কী হয় যে cot θ। তাহলে cot θর পরিবর্তে আমরা কী লিখলাম tan 90° - θ। ওকে, তাহলে tan কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 6θ = 90 - θ, তাহলে 6θ থিটাকে এবার নিয়ে কি প্লাস থিটা করে বসে = 90 সমান সমান কত পাচ্ছি 7θ = 90, তাহলে থিটা সমান কত পেলাম 90/7। ঠিক আছে, আমাদের কার মান বের করতে বলেছে, আমাদের মান বের করতে বলেছে কি বলতো সাইন 5θ, তাহলে সাইন 5 × 90/7, তাহলে সমান করছি সাইন 450/7। এই অঙ্কটা আমার মনে হচ্ছে এখানে অঙ্কটা তোমাদের এই অঙ্কটা এই জায়গাটায় 4θ হবে, হ্যাঁ। 4θ যদি হয় তাহলে অ্যান্সারটা একদম কারেক্ট অ্যান্সার চলে আসবে, যেহেতু এখানে থিটা আছে তাই থিটা দিয়ে এই অ্যান্সারটা আসবে। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে দেওয়া আছে উচ্চতার অনুপাত দেওয়া আছে, তো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরলাম যে h এবং 2h একক এবং ব্যাসার্ধ ধরলাম r1 ও r2 একক। যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরলাম r1 ও r একক এবং উচ্চতা ধরলাম যে h এবং 2h একক। ঠিক আছে, h একক এবং 2h একক। তাহলে প্রশ্ন অনুসারে কি পাচ্ছি, প্রশ্ন অনুসারে পাচ্ছি দেখো যে কি বলেছে যে তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, আর এখানে পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের পরিধি কী পাবো যে 2πr, এখানে যেহেতু প্রথমের জন্য r2πr1 আর দ্বিতীয়টার জন্য 2πr2, আর এটা অনুপাত দেওয়া আছে কত 3/4 দেওয়া আছে। তাহলে কী লিখতে পারছি 2πr1/2πr2 = 3/4। তাহলে তোমার এখানে দেখো 2π কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r1/r2, তাহলে r1/r2 আমরা এখানে মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, 3/4। এবার আয়তন অনুপাত বের করতে বলেছে। এবার আয়তন দেখো যখন ব্যাসার্ধ r1 এবং উচ্চতা h তখন আয়তন কী হবে πr1² h, এবং যখন ব্যাসার্ধ r2 এবং উচ্চতা 2h তখন আয়তন কী হবে πr2² × 2h। এবার এখানে মান বসাবো, তাহলে মান দেখি এখানে দেখো পাই কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/2 × r1/r2 তার স্কোয়ার, পড়ে থাকছে 1/2 r1/r2 তার স্কোয়ার। তাহলে 1/2 × r1/r2 মানে কি 3/4 তার স্কোয়ার সমান কী পাচ্ছি, তাহলে সমান পাচ্ছি যে 1/2 × 9/16,
তাহলে সমান 9 বাই কত 32, তাহলে অ্যান্সার হয়েছে কত 9:32। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমার 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 11 নম্বর অঙ্ক বলেছে যে একটি ঘনকে কর্ণের দৈর্ঘ্য এতটি সেমি হলে ঘনটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে জানতে হবে ঘনকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। ঘনকের সমতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের সমতলের ক্ষেত্রফল। তাহলে আমাকে কী মান বের করতে হবে, বাহু মান বের করতে হবে। বাহু বের করতে হলে কিন্তু আমরা সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কী হচ্ছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি, কর্ণের দৈর্ঘ্য জানি কি √3a। যদি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে তাদের কর্ণের দৈর্ঘ্য কী হবে, √3 ইন্টু a সেমি, ঠিক আছে। আর এই কর্ণের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে কত 4√3। তাহলে শর্তানুসারে কী লিখতে পারো, √3 ইন্টু √3a ইজিক্যাল টু কি 4√3। তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে a সমান সমান পেয়ে গেলাম কত 4। আর এর মান কী ধরেছিলাম, a সমান ধরেছিলাম বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন পেয়ে গেলাম, তখন আমরা তাহলে সমতলের ক্ষেত্রফল বের করতে পারবো ঘনকের। তাহলে অতএব ঘনকের সমতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6 ইন্টু বায়ু স্কোয়ার বর্গ সেমি। তাহলে 6 ইন্টু 16, তাহলে 6কে 16 গুণ করলে 96। তাহলে অ্যান্সার হয়ে গেল 96। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 12 নম্বর কোশ্চেন এবং এই পেজের এই সেটের লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন। এর জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন। এবং দেখো বলেছে যে একটা তথ্য দেওয়া আছে, তথ্যগুলোগুলির সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। আমার যেটা মনে হচ্ছে যে এটা সংখ্যাগুরু হবে না, এখানে মধ্যমা বের করতে বলবে, ঠিক আছে। কারণ দেখো এখানে কিন্তু একটা ডবল মান নেই। তা সংখ্যাগুরু মানে কি, সংখ্যাগুরু মানে হচ্ছে যে তথ্যগুলোর মধ্যে যে টার্মটা সর্বাধিক থাকবে সেটা তার সংখ্যাগুরু মান। কিন্তু ওই টার্মটা কিন্তু এখানে নেই, যে সবটাই কিন্তু সিঙ্গেল টার্ম আছে, একটাও কিন্তু ডবল বা ট্রিপল বা কোনোটাই নেই। তো এই অঙ্কটা যদি মধ্যমা বের করতে পারে তো কীভাবে বের করবে, ঠিক আছে। সংখ্যাগুরু মান বের করতে বলে এরকম থাকবে না, একটার মানে থাকবেই বেশি, একের অধিক থাকবেই, ঠিক আছে। তো এটা যদি মধ্যমা বের করতে বলে তখন কীভাবে বের করবো, যে দেখো তথ্যগুলো ঊর্ধ্বক্রমে সাজাবে। প্রথমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখছি যে আমার এনের মান কত হচ্ছে 10, অর্থাৎ 10টা টার্ম আছে এখানে, তার মানে জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে তার মধ্যমা কী হয় জানো, যে মাঝখানে যে দুটো পয়েন্ট সে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কি 1/2 ইন্টু 25, তোমার 25/2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং শেষে বলবো তোমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।